এবার দিল্লির ফোন পেয়ে ঘাবড়ে যান জি এম কাদের প্রকাশ্যেই স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে তার অনেক কথা হয়েছে, তবে দিল্লির অনুমতি ছাড়া সেগুলো বলা যাবে না। এই বক্তব্য ইঙ্গিত করে যে জাতীয় পার্টির রাজনৈতিক নিয়ন্ত্রণ আসলে ঢাকায় নয়, দিল্লিতেই। দীর্ঘ এক যুগ ধরে জাতীয় পার্টি শেখ হাসিনার ছত্রছায়ায় সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে সুবিধা ভোগ করেছে এই দলটি। এর মধ্যে ছিল মন্ত্রিত্ব, আসন ভাগাভাগি এবং পাতানো নির্বাচনে অংশগ্রহণ। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িত থাকলেও দিল্লির আশীর্বাদে তারা টিকে ছিল। অবশেষে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় দিল্লি এখন নতুন কৌশলে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা করছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ভিতরে কৃত্রিম বিরোধ তৈরি করা হচ্ছে। আসন্ন কাউন্সিলে ভারতের পছন্দের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে বসানোর পরিকল্পনা চলছে। এতে বোঝা যায় যে ক্ষমতার লাটাই থাকবে সাউথ ব্লকের হাতে এবং জাতীয় পার্টি কেবল একটি বাহক। নেটিজেনরা বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার জাতীয় পার্টিকে ব্যবহার করে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে। কেউ কেউ মন্তব্য করেছেন যে বাংলাদেশের রাজনীতি এখনও দিল্লির রিমোট কন্ট্রোলে। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিল্লির প্রভাবের দিকেই ইঙ্গিত করছে। যেমন প্রগতি ম্যাগাজিনের সম্পাদক এবং এরশাদের আত্মীয় সাকিব রহমানকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় ভারতের আপত্তিতে, কারণ তিনি পাকিস্তান হাই কমিশনের এক নৈশভোজে যোগ দিয়েছিলেন। এমনকি ২০২৩ সালে জি.এম কাদের তাকে সম্পাদক করতে চাইলে মাত্র ২৪ ঘন্টার মধ্যে দিল্লির চাপে সেই সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। বাস্তবে জাতীয় পার্টির কোনো শক্তিশালী গণভিত্তি নেই। রংপুরের মতো গাড়িতেও জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে দিল্লির কৌশল হলো আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের লাঙলে জাতীয় পার্টির প্রতীক ভোট দিতে প্রভাবিত করা, যাতে করে জাতীয় পার্টি কয়েকটি আসন পেতে পারে।